ওয়েলকাম বন্ধুরা, আমার নাম মিজানুর রহমান এবং তোমাদের সকলকে নিট খেতে চ্যানেলে সুস্বাগতম। আমরা যে সেল দ্য ইউনিট অফ লাইফ চ্যাপ্টারটা শুরু করেছিলাম তাতে আমরা অলরেডি সেলের ইন্ট্রোডাকশন এবং প্রোক্যারিওটিক সেল সম্পর্কে আমরা জেনে গেছি এবং আজকে আমরা শুরু করব ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল কারা? ইউক্যারিওটিক সেল কিন্তু যারা উন্নত সেল রয়েছে তারা কিন্তু ইউক্যারিওটিকের আন্ডারে আসে। প্রোক্যারিওটিক মানে যারা আদি সেল বা আদি কোষ, ইউক্যারিওটিক মানে কিন্তু যারা মডার্ন কোষ তারা কিন্তু। এবার যে দ্য ইউক্যারিওট ইনক্লুডস দ্য প্রোটিস্ট, প্ল্যান্টস, অ্যানিমালস অ্যান্ড ফাঞ্জাই। তাহলে ইউক্যারিওটসের আন্ডারে যে সমস্ত কিংডমগুলো আসে তারা হচ্ছে চারটে কিংডম। একটা হচ্ছে প্রোটিস্ট, তা প্ল্যান্ট, অ্যানিম্যাল আর ফাঞ্জাই। এই চারটে কিংডম কিন্তু ইউক্যারিওটের আন্ডারে আসে। In eukaryotes, the cells, there is an extensive compartmentalization of cytoplasm through the presence of the membrane-bound organelles. ইউক্যারিওটিক অর্গানিজমের ক্ষেত্রে বা ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে কী হয়, এদের কিন্তু কম্পার্টমেন্টালাইজেশন আছে। কম্পার্টমেন্টালাইজেশন মানে কি? মানে এখানে এই যে এদের সেল রয়েছে, সেলের ভিতরে যে সমস্ত স্ট্রাকচারগুলো রয়েছে তারা কিন্তু মেমব্রেন বাউন্ড বেশিরভাগই। ফলে সাইটোপ্লাজমের কিন্তু কম্পার্টমেন্টালাইজেশন হয়ে যায় বা ভাগ ভাগ হয়ে যায়। ইউক্যারিওটিক সেলস পজেস অ্যান অর্গানাইজড এ নিউক্লিয়াস উইথ এ নিউক্লিয়ার এনভেলপ, এবং এর যে নিউক্লিয়াসটা থাকে তার একটা নিউক্লিয়ার এনভেলপ থাকে। ইন অ্যাডিশন, ইউক্যারিওটিক সেলস হ্যাভ ভ্যারাইটি অফ কমপ্লেক্স লোকোমোটরি অ্যান্ড সাইটোস্কেলেটাল স্ট্রাকচার, এবং ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে কিন্তু অনেক লোকোমোটরি এবং সাইটোস্কেলেটাল স্ট্রাকচার রয়েছে। দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইজ অর্গানাইজড ইনটু ক্রোমোজোম, এবং এদের যে জেনেটিক ম্যাটেরিয়াল সেটা কিন্তু ক্রোমোজোমের ভিতরে রয়েছে, সেটা ডিএনএ হোক বা আরএনএ হোক। অল দ্য ইউক্যারিওটিক সেলস আর নট আইডেন্টিক্যাল, সমস্ত ইউক্যারিওটিক সেল কিন্তু একরকম নয়। প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল সেল আর ডিফারেন্ট অ্যাজ দে ফর্মার পজেস সেল ওয়াল, প্লাস্টিড অ্যান্ড লার্জ সেন্ট্রাল ভ্যাকিউল হুইচ আর অ্যাবসেন্ট ইন অ্যানিমাল সেলস। তাহলে ইউক্যারিওটিক সেলের মধ্যে কিন্তু সবাই একরকম নয়, তাই না? তাহলে কীরকম হবে? ইউক্যারিওটিক সেলের মধ্যে যারা প্ল্যান্ট সেল তাদের ক্ষেত্রে কি আছে? সেল ওয়াল আছে, প্লাস্টিড আছে, লার্জ সেন্ট্রাল ভ্যাকিউল আছে, কিন্তু অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে কোনোটাই নেই। অ্যানিম্যাল সেলস হ্যাভ সেন্ট্রিওলস হুইচ আর অ্যাবসেন্ট ইন অলমোস্ট অল প্ল্যান্ট সেল। অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রিওল রয়েছে যেটা বিভাজনে সহায়তা করে বা সেল ডিভিশনে সাহায্য করে, সেটা কিন্তু সমস্ত প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কিন্তু থাকে না। এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডায়াগ্রাম একটা ইউক্যারিওটিক সেলের, এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে প্রথমটা হচ্ছে প্ল্যান্ট সেল এবং তারপর একটা অ্যানিম্যাল সেল। এই ডায়াগ্রামটা একটু দেখি। এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা লাইসোজোম, এটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো প্লাজমোডেসমাটা, নিউক্লিয়াস, নিউক্লিওলাস, গোলজি অ্যাপারেটাস আর নিউক্লিয়ার এনভেলপ। তারপরে দেখো প্লাজমা মেমব্রেন, মিডিল ভ্যাকিউল, মিডিল ল্যামেলা, সেল ওয়াল, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট, সাইটোপ্লাজম, প্যারাক্সিজম, মাইক্রোটিবিউল। এবং প্ল্যান্ট সেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ মাইক্রোভিলাই, প্লাজমা মেমব্রেন, সেন্ট্রিওল, প্যারাক্সিজম, লাইসোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গোলগি অ্যাপারেটাস, এসিআর, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস, আইআর এবং সাইটোপ্লাজম। এই যে স্ট্রাকচারগুলো তোমরা ডায়াগ্রামটা একটু দেখে রাখার চেষ্টা করবে, হয়তো বা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। এনসিইআরটির ক্ষেত্রে তোমাদের সবসময় উচিত ডায়াগ্রামগুলোকে মাথার মধ্যে রাখা। ডায়াগ্রাম থেকে কিন্তু বা ডায়াগ্রাম বেসড কিন্তু কোশ্চেন আসে নিটের। Let us now look at individual cell organelles to understand their structure and function. এবার আমরা প্রতিটা অর্গানেল যেগুলো রয়েছে সেল অর্গানেল সেগুলোকে কিন্তু একে একে দেখবো তাদের স্ট্রাকচার এবং ফাংশনগুলো জানার জন্য। তো প্রথমে আমরা সেল মেমব্রেন দিয়ে স্টার্ট করব। The detailed structure of the membrane was studied only after advent of the electron microscope in 1950. 1950 সালে যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হলো তখনই কিন্তু সেল মেমব্রেনের ডিটেলস স্ট্রাকচার জানা গেল। Meanwhile, the chemical studies on the cell membrane, especially in human red blood cell, enabled the scientists to deduce the possible structure of the plasma membrane. এবং কি আরও কিছু হয়েছে, যেমন কেমিক্যাল স্টাডি যখন করা হয়েছিল সেল মেমব্রেনের ওপর, সেখান থেকে কিন্তু যখন স্পেশালি হিউম্যান রেড ব্লাড সেলের উপরে, সেটা কিন্তু বিজ্ঞানীদেরকে আরও বেশি সহায়তা করেছিল প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার তৈরি করার জন্য। দিস স্টাডিজ শোড দ্যাট দ্য সেল মেমব্রেন ইজ মেনলি কম্পোজড অফ লিপিডস অ্যান্ড প্রোটিনস। এবং এই যে স্টাডিগুলো হয়েছিল এখান থেকে জানা গেল যে লিপিড এবং প্রোটিন মেনলি সেল মেমব্রেনকে গঠন করে।
দ্য মেজর লিপিডস আর ফসফোলিপিডস, এবং মেজর যে লিপিড আছে তারা কিন্তু ফসফোলিপিড, দ্যাট আর অ্যারেঞ্জড ইন এ বাইলেয়ার, এবং এটা কিন্তু দুটো লেয়ারে সাজানো থাকে। অলসো দ্য লিপিডস আর অ্যারেঞ্জড উইদিন দ্য মেমব্রেন টেলস টুয়ার্ডস দ্য ইনার পার্ট। এবার কি বলছে, এই যে বাইলেয়ার যে লিপিড প্রোফাইল থাকে তার মধ্যে অলসো লিপিডস আর অ্যারেঞ্জড উইদিন দ্য মেমব্রেন উইথ দ্য পোলার হেড টুয়ার্ডস দ্য আউটার সাইড অ্যান্ড দ্য হাইড্রোফোবিক টেলস টুয়ার্ডস দ্য ইনার পার্ট। এটা যদি বাইলার হয়, এটা হচ্ছে হাইড্রোফিলিক হেড, আর এটা হাইড্রোফিলিক টেল। তাহলে হাইড্রোফোবিক হেডগুলো বাইরের দিকে থাকে, কারণ তারা জলকে পছন্দ করে, আর যারা জলকে পছন্দ করে না তারা হাইড্রোফোবিক টেলটা কিন্তু সবসময় থাকে ভিতরের দিকে। এবার this ensures that the non-polar tail of the saturated hydrocarbons is protected from the aqueous environment। এবার এটা কিন্তু সুনিশ্চিত করে যে নন পোলার যে টেলটা রয়েছে সেটা কিন্তু স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আর এটাকে প্রোটেক্টেড করা হয় জলজ পরিবেশ থেকে। তোমরা এই যে ডায়াগ্রামে দেখতে পাচ্ছ, এই যে লিপিড, এই যে তোমার ধরো ডায়াগ্রাম, এইগুলো সব লিপিডের বাইলেয়ার, এই যে ডায়াগ্রাম, লিপিডের এই যে লেয়ার, তার মধ্যে উপরের দিকে এই যে হেড, আর নিচে এই যে ভিতরের দিকে টেল, এগুলো হাইড্রোফিলিক, এগুলো হাইড্রোফোবিক। আচ্ছা, ইন অ্যাডিশন টু ফসফোলিপিডস মেমব্রেন অলসো কন্টেন্স কোলেস্টেরল। ফসফোলিপিডের পাশাপাশি কোলেস্টেরলও কিন্তু থাকে। Later, the biochemical investigation clearly revealed that the cell membranes also possess protein and carbohydrate। যখন বায়োকেমিক্যাল পড়াশোনা মানে বায়োকেমিক্যাল স্টাডি যখন করা হলো তখন কিন্তু জানা গেল যে সেল মেমব্রেনের ক্ষেত্রে কিন্তু প্রোটিন এবং কার্বোহাইড্রেটও থাকে। দ্য রেশিও অফ দ্য প্রোটিন অ্যান্ড দ্য লিপিড ভ্যারিজ কনসিডারেবলি ইন ডিফারেন্ট টাইপস অফ সেল। এবং যে লিপিড আর সেলের যে রেশিও সেটা কিন্তু এক এক সেলে এক এক রকম হয়। ইন হিউম্যান বিংস দ্য মেমব্রেন অফ দ্য এরিথ্রোসাইট হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি 52% অফ দ্য প্রোটিন অ্যান্ড 40% লিপিড। যদি মানুষের যে এরিথ্রোসাইট বা আরবিসি যে সেল যদি দেখা যায় সেখানে কিন্তু 52% প্রোটিন থাকে আর 40% লিপিড থাকে। ডিপেন্ডিং অন দ্য ইজ অফ এক্সট্রাকশন দ্য মেমব্রেন প্রোটিনস ক্যান বি ক্লাসিফাইড ইনটু ইন্টিগ্রাল অ্যান্ড পেরিফেরাল। এবং মেমব্রেনকে এই যে প্রোটিন আছে সেটা কতটুকু ভিতরে রয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু তাদেরকে আমরা ক্লাসিফাই করতে পারি দুই রকমভাবে, একটা ইন্টিগ্রাল, একটা পেরিফেরাল। যারা একদম ভিতরে এপার ওপার থাকে তাদেরকে ইন্টিগ্রাল বলা হয়, যারা উপরে উপরে থাকে তারা পেরিফেরাল। পেরিফেরাল প্রোটিনস লাইজ অন দ্য সারফেস অফ দ্য মেমব্রেন, এবং পেরিফেরাল প্রোটিনগুলো কিন্তু সারফেস লেয়ারে দেখা যায়, while the integral proteins are partially or totally buried in the membrane। ধরো এটা যদি লেয়ার হয়, যদি এগুলো হচ্ছে পেরিফেরাল প্রোটিন, আর ইন্টিগ্রাল প্রোটিন কেমন হবে, এরকম বা এরকম, এরকম হবে ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে এগুলো ইন্টিগ্রাল, এগুলো পেরিফেরাল। সো ডায়াগ্রামটা করে দেখি, এই যে এখানে সুগার, এখানে পেরিফেরাল প্রোটিন, এই যে এখানে ইন্টিগ্রাল প্রোটিন, ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে এখানে আমরা কার্বোহাইড্রেটও দেখলাম, ফ্যাটও দেখলাম, প্রোটিনও দেখলাম। An improved model of the structure of the cell membrane was proposed by Singer and Nicholson in 1972। তাহলে 1972 সালে কী হয়েছিল, সিঙ্গার এবং নিকলসন নামের দুই বিজ্ঞানী তারা ফ্লুইড মোজাইক মডেল দিয়েছিল, যেটা আমরা আগের ছবিতে দেখলাম। এই মডেল অনুযায়ী কোয়াসি ফ্লুইড নেচার অফ দ্য লিপিড এনাবেলস ল্যাটারাল মুভমেন্ট অফ দ্য প্রোটিনস উইদিন দ্য ওভারঅল বাইলেয়ার। এবং এই যে কোয়াসি ফ্লুইড যে নেচার লিপিডের, তার কারণে কিন্তু প্রোটিনের মুভমেন্ট হয়, ল্যাটারাল মুভমেন্ট, এদিকে সরতে পারে। অ্যান্ড দিস অ্যাবিলিটি অফ মুভ উইদিন দ্য মেমব্রেন ইজ মেজার্ড অ্যাজ ফ্লুইডিটি, এবং এটাকে বলা হয় ফ্লুইডিটি।
The fluid nature of the cell membrane is also important from the point of view of function like cell growth, formation of the intercellular junction, secretion, endocytosis, cell division. এবং এই যে ফ্লুইড নেচার অফ দ্য সেল মেমব্রেন কিন্তু খুব জরুরি কোন কোন কাজের জন্য, সেলের গ্রোথের জন্য, ইন্টারসেলুলার জাংশন তৈরি করার জন্য, সিক্রেশন করার জন্য, এন্ডোসাইটোসিস বা সেলের এনগালফ করার জন্য এবং সেল ডিভিশন করার জন্য। Out of the most of the important function of the plasma membrane is the transport of the molecules across it. এবং এই যে এর ইম্পর্টেন্ট কিছু ফাংশন রয়েছে, out of the most important function of the plasma membrane is the transport of molecules across it. এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট কাজ রয়েছে প্লাজমা মেমব্রেন সেটা কিন্তু ট্রান্সপোর্ট করা মলিকিউলসের সেলের এপাথে ওপারে। A membrane is selectively permeable to some molecules present on the other side of it. এবং এই মেমব্রেন যেটা রয়েছে সেটা কিন্তু সিলেক্টিভলি পারমিয়েবল, এদিকে বা এদিকে কিন্তু কিছু সুনির্দিষ্ট জিনিসকেই কিন্তু পাস হতে দেয়, সব জিনিস কিন্তু পাস হতে পারবে না। Many molecules can move briefly across the membrane without any requirement of energy and this is called passive transport. কিছু মলিকুলস আছে যারা কোনো রকম এনার্জি খরচ করা ছাড়াই পাস হতে পারে, তারা প্যাসিভ ট্রান্সপোর্টের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। নিউট্রাল সলিউডস মে মুভ অ্যাক্রস দ্য মেমব্রেন বাই প্রসেস অফ সিম্পল ডিভিশন। এবং নিউট্রাল যে সমস্ত সলিউড রয়েছে তারা কিন্তু সিম্পল ডিভিশনের মাধ্যমে এপাথে ওপার যেতে পারে অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এবং যেদিকে ঘনত্ব বেশি সেদিকে কম ঘনত্বের দিকে যাবে, এটাই স্বাভাবিক। ফ্রম দ্য হায়ার কনসেন্ট্রেশন টু দ্য লোয়ার, অ্যান্ড ওয়াটার মে অলসো মুভ অ্যাক্রস দিস মেমব্রেন ফ্রম হায়ার টু লোয়ার কন্ডিশন। এবং জলও কিন্তু যে উচ্চ ঘনত্ব থেকে লঘু ঘনত্বের দিকে কিন্তু যাবে। মুভমেন্ট অফ দ্য ওয়াটার বাই ডিভিশন ইজ কল্ড অসমোসিস। এবং এই যে জলের যে মুভমেন্ট এটাকে কিন্তু অসমোসিস বলা হয়। অ্যাজ দ্য পোলার মলিকিউলস ক্যান নট পাস থ্রু দ্য নন পোলার লিপিড বাইলেয়ার। যেহেতু পোলার মলিকিউলস লিপিড বাইলেয়ারের মধ্যে দিয়ে পাস হতে পারে না, দে রিকোয়ার ক্যারিয়ার প্রোটিন, তাদের কিন্তু ক্যারিয়ার প্রোটিন প্রয়োজন আছে অফ দ্য মেমব্রেন টু ফ্যাসিলিটেট দেয়ার ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য মেমব্রেন। এবং এইটাই কিন্তু প্রয়োজন তাদের, যেন তাদের ট্রান্সপোর্টটা সেল মেমব্রেনের মাধ্যমে হয়, যাতে প্রোটিনটা কিন্তু তাদেরকে হেল্প করে। এ ফিউ আয়ন্স আর মলিকিউলস আর ট্রান্সপোর্টেড অ্যাক্রস দ্য মেমব্রেন এগেনস্ট দেয়ার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এবং কিছু আয়ন এবং কিছু মলিকিউল রয়েছে যাদেরকে এক কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উল্টো দিকেও কিন্তু ট্রান্সপোর্ট করতে হয়, তাদের জন্য কিন্তু প্রোটিনের প্রয়োজন ফ্রম দ্য লোয়ার টু দ্য হায়ার কনসেন্ট্রেশন। সাচ এ ট্রান্সপোর্ট ইজ অ্যান এনার্জি ডিপেন্ডেন্ট প্রসেস। এটা কিন্তু এনার্জি দরকার হয় এই প্রসেসটার ক্ষেত্রে। ইন হুইচ এটিপি ইজ ইউটিলাইজড অ্যান্ড ইজ কল্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এবং এটা কিন্তু এটিপি প্রয়োজন হয় এবং এটাকে বলা হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেমন সোডিয়াম পটাশিয়াম পাম্প। তো আজকের মতো এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা সেল ওয়ালের স্ট্রাকচার দেখবো এবং সেল ওয়াল সম্পর্কে আরও বিস্তৃত হয়ে জানবো। তো তোমাদের আজকের ভিডিওতে যদি কোনো রকম কোনো সমস্যা বা ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের সমাধান করে দেবো। এবং আমাকে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো।